প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ফাইন্যান্স বইয়ের ক্যাপিটাল বাজেটিং টেকনিক চ্যাপ্টারের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফাইন্যান্সের 2014 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা যদি অঙ্কটা পড়ি, হেনারবারি কর্পোরেশন হ্যাজ টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট আন্ডার কনসিডারেশন। দ্য ক্যাশ ফ্লোস অফ দ্য ইচ প্রজেক্ট আর শোন ইন দ্য ফলোয়িং টেবিল। দ্য ফার্ম হ্যাজ 16% কস্ট অফ ক্যাপিটাল। তো আমাদের এখানে দুইটা প্রজেক্ট দেওয়া আছে এবং দুইটা প্রজেক্টের যে এনসিও আছে, যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, সেটা দেওয়া আছে। প্রজেক্ট এতে 1,70,000 এবং প্রজেক্ট বিতে 1,70,000, দুইটাই সেম। এবং আমাদের যদি দুইটা প্রজেক্টের ক্যাশ ফ্লোগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রজেক্ট এর ক্যাশ ফ্লোগুলো হচ্ছে ইভেন, কিন্তু প্রজেক্ট বির ক্যাশ ফ্লোগুলো হচ্ছে আনইভেন, মানে এক এক বছর এক এক ধরনের, আর এটা প্রত্যেক বছর একই ধরনের। এখন যদি রিকোয়ারমেন্টের দিকে আমরা একটু তাকাই, যে আমাদের করতে বলছে কি, রিকোয়ারমেন্টে করতে বলছে ক্যালকুলেট ইচ প্রজেক্ট পেব্যাক পিরিয়ড, এবং পরবর্তীতে বলছে ক্যালকুলেট ইচ প্রজেক্ট নেট প্রেজেন্ট ভ্যালু এবং হুইচ প্রজেক্ট শুড অ্যাকসেপ্টেড অ্যান্ড ওয়াই। তো চলেন আমরা প্রজেক্টের পেব্যাক পিরিয়ড দেরি না করে শুরু করে ফেলি। এখন আমরা যদি প্রজেক্ট এর পেব্যাক পিরিয়ডটা করতে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট এতে ইভেন আছে। তাহলে আমরা জানি পেব্যাক পিরিয়ডের ইভেনের সূত্রটি খুবই সহজ। যদি আমরা ইভেনের সূত্রটি যাই, যে রিকোয়ারমেন্ট এ, আমরা যদি প্রজেক্ট এতে যাই, তাহলে আমরা সূত্রটা লিখছি যে পেব্যাক পিরিয়ড সমান সমান এনসিও ভাগ এনসিবি। তাহলে এনসিও কত? তাহলে এনসিও তো আমরা দেখেইছিলাম যে 1,70,000 টাকা এনসিও। তাহলে এনসিবি কত? এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট, এই যে প্রত্যেক বছর 25,000। কারণ আমাদের অঙ্কে কোনো ট্যাক্স রেট নাই, তাহলে এটাই সিএফএটি এবং এটাই এনসিবি। তাহলে আমরা দেওয়ার পর এটা 6.8 ইয়ার্স এসেছে। এখন আমরা যদি প্রজেক্ট বিতে যাই, যেহেতু আমাদের অঙ্কে কোনো ট্যাক্স রেট নাই, তাহলে আমাদের এই যে টাকাটা দেওয়া আছে, এটা সম্পূর্ণই কি সিএফএটি। ট্যাক্স রেট থাকলে সেটা সিএফবিটি হিসেবে গণ্য হতো, তাহলে সিএফএটি। তাহলে সিএফএটি হলে আমরা মাত্র এক ঘর লাগে, যেটা দেওয়াই আছে, এবং সিসিএফএটি লাগে। তাহলে আমরা ইয়ারগুলো লিখলাম এবং সিএফএটি এখান থেকে একদম 14,000, 20,000, 25,000, 30,000 কপি পেস্ট করে নিয়ে আসলাম। এবং এরপর আমরা লিখবো সিসিএফএটি। সিসিএফএটি কিভাবে করি পিছনের ক্লাস দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর আমি আবার বলে দিচ্ছি, প্রথমটা সেম থাকে এবং এটার সাথে কি হয়, কোনাকুনি আকারে যোগ হয়। তাহলে 14,000 যোগ 20,000 34,000, 34,000 যোগ 25,000 39,000, 59,000, 59,000 যোগ 30,000, তাহলে 89,000, এবং 89,000 যোগ 40,000, 1,29,000। এইভাবে আসলে সিসিএফির এটা সমাধান করে। এরপর যদি আমরা দেখি যে আমাদের এনসিও কত আছে, আমাদের এনসিও হচ্ছে 1,70,000 টাকা। আমরা আগেই দেখেছি এনসিও হচ্ছে 1,70,000 টাকা। এখন তাইলে আমরা এই 1,70,000 টাকা আমাদের এখানে খুঁজতে হবে সিসিবিটির ভিতরে কোথায় কমন যায়। তাহলে আমরা 14,000, 34,000, 59,000, 89,000, 1,29,000 আসলে কোনোটার ভিতরেই আসলে কমন যায় না। সেক্ষেত্রে আমরা সি নির্ধারণ করব কিভাবে? সি নির্ধারণ করবে একদম লাস্টে যেটা থাকবে, আসলে সেটাই আমাদের সি হবে। এবং আমরা জানি যে ডি নিচেরটা হয়, বাট আমাদের নিচে তো কোনো কিছু নাই, এবং এই সোজাই হচ্ছে ডি হবে এবং এই সোজাই হচ্ছে ইয়ার হবে। এটা একটু খেয়াল করবেন আপনারা, যে আমাদের যদি আমরা নিতে না পারি আর কি, আসলে নিচে যদি কোনো কিছু না থাকে, তাহলে এই যে সেম সেম ঘর আছে, এইগুলোই আসলে সি ডি এবং এ ধরে নিতে হবে। তাহলে আমরা সি ডি এবং এ ধরে নিলাম। তো এরপর যদি আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, তারপর আমরা লিখেছি যে রিকোয়ারমেন্ট এ পেব্যাক পিরিয়ড লিখেছি, এবং প্রথমেই আছে এ প্লাস এনসিও মাইনাস সি সমান সমান ডি। তাহলে এ কোনটা হবে? তাহলে এ হবে এই যে 5 বছর। তাহলে আমরা এ দিলাম হচ্ছে 5, এনসি হচ্ছে 1,70,000। সি কোনটা হবে? সি আমরা এখানে দেখেছিলাম, সি হচ্ছে 1,29,000। তাহলে আমরা সিটা দিলাম 1,29,000 এবং ডি হচ্ছে আমাদের কত, 40,000। তাহলে সেটাই আমরা ডি বসিয়ে দিলাম এবং এটা সমাধান করার পরে আছে 6.03 ইয়ার্স। এরপর আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টটা যদি তাকাই, এখানে আমাদের কি করতে বলছে, ক্যালকুলেট ইচ প্রজেক্ট এনপিভি। তাহলে আমরা জানি যে যদি ইভেন ক্যাশ ফ্লো হয়, তার এনপিভি নির্ণয় করা খুবই সহজ। শুধু একটা সূত্রের মাধ্যমে আমরা এনপিভিটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম রিকোয়ার্ড বি, প্রজেক্ট এর এনপিভি সিএফএটি গুণ পিভিআইএফএ, সিএফএটি গুণ পিভিআইএফএ মাইনাস হচ্ছে এনসিও। এখন সিএফএটি আমরা তো জানি যে প্রত্যেক বছর 25,000, তাহলে পিভিআইএফএ এটা আমরা কিভাবে পাবো? পিভিআইএফএ এটা কিভাবে পাবো? আমরা একটা সূত্র জানি, এবং সেই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা খুব সহজেই ওটা নির্ণয় করতে পারবো। তো সূত্রটা যদি আপনাদের মনে না থাকে, আমি আবার একটু লিখে দিচ্ছি, যে 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন, পাওয়ার কি
n, এবং এই পুরো সূত্রটাকে কি করতে হবে, r দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি এই যে গোল বৃত্তর ভিতরে যে সূত্রটা আছে এইটা হচ্ছে 1 বছরের, এবং এটার সাথে যদি 1 কে মাইনাস করি এবং r দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে কি মাল্টি ইয়ারের সূত্র। তাহলে এখানে r এর মান কত হবে, r এর মান হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া ছিল কত, r এর মান হচ্ছে 16%। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি যে r এর মান এখানে 0.16 দেই এবং n হচ্ছে 5 দেই, এবং এই পুরো জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে আপনারা আসলে এই যে 3.2743 মানটা পেয়ে যাবেন। আপনারা ক্যালকুলেটরে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা এটা সমাধান করবেন। তারপর যে আমরা এখানে হেয়ারে দেখি এখানে করা আছে, আমি যেটা বলছি সেটাই ওরা করছে। এইটা মুখস্থ করতে সুবিধা বেশি, এইভাবে না করে। তো আমরা আর এর মান আসলে পেলাম এবং এনসিও নির্ণয় করা আমাদের নেগেটিভ আসছে 88,142 টাকা, এটা নেগেটিভ আসছে। তো এখন যদি আমরা প্রজেক্ট বির এনপিভিটা নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখব যে আমাদের এনপিভি করতে কয় ঘর লাগে, 2 ঘর লাগে। কোন কোন ঘর লাগে, ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি, এবং ইআর আর সিএভিটা আমাদের উপরে দেওয়াই আছে। আমরা কি করব, একদম হুবহু কপি পেস্ট করে এগুলো নিয়ে আসব, এবং ডিসকাউন্ট ফ্যাক্টর 16%। এখন আমাদের কিন্তু আর এই যে এই পুরো সূত্রটা লাগবে না, আমাদের আসলে সূত্র লাগবে শুধুমাত্র এই যে এইটুকু। এখন যে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n, তাহলে আমরা সিঙ্গেল ইয়ারে বের করবো, তাহলে এখানে হবে 0.16, এবং n প্রথম বছরটা বের করলে 1 দিবেন, দ্বিতীয় বছরটা বের করলে 2 দিবেন, তৃতীয় বছরটা বের করলে 3 দিবেন, এই যে nটা আছে এইটা, এবং চতুর্থ বছর বের করলে 4 দিবেন। তাহলে প্রত্যেকটা মান আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই এই মানগুলো আসলে নির্ণয় করতে পারবো। এবং পিভি কিভাবে বের হয়, বিগত ক্লাসে বলেছি যে সিএফএটি আজীবন, এই সিএফএটি যেটা দেখতে পাচ্ছেন সিএফএটি আজীবন ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে গুণ হয়। তাহলে এই ঘরের সাথে এই ঘর গুণ করব, এই ঘরের সাথে এই ঘর, এই ঘরের সাথে এই ঘর, এইগুলো গুণ করলে আমাদের পিভি আমরা পেয়ে যাব, এবং পিভিটা পাওয়ার পর সকল পিভি যোগ করলাম আমরা, এবং আমরা যদি এনপিভি সূত্রটা লিখি যে এনপিভি সমান টোটাল পিভি মাইনাস হচ্ছে এনসিও। তাহলে টোটাল পিভি আমরা পেয়েছি কত, 78,553, আমাদের এনসিও কত, 1,70,000। তাহলে দুইটাই আসলে আমাদের নেগেটিভ এসেছে, এটাও নেগেটিভ, এবং প্রথম যেটা করেছিলাম যে 88,142 সেটাও নেগেটিভ। তাহলে আসলে আমরা দুইটা প্রজেক্টের কোনো প্রযুক্তি আসলে নিতে পারবো না, কারণ আমরা যদি পেব্যাক পিরিয়ডের দিকে তাকাই, আমাদের প্রথম পেব্যাক পিরিয়ড এসেছিল 6.8 ইয়ার্স, এবং দ্বিতীয় পেব্যাক পিরিয়ড যদি দেখি, দ্বিতীয় পেব্যাক পিরিয়ড এসেছিল 6.3 ইয়ার্স। মানে আমাদের যে টাকাটা ফেরত আসবে, আমাদের অঙ্ক 5 বছর, কিন্তু দুইটা প্রজেক্টই আমরা দেখতেছি যে 5 বছরের পরে আমরা টাকাটা ফেরত পাচ্ছি, এবং দুইটা প্রজেক্টের এনপিভিও যদি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্রজেক্টই নেগেটিভ। তাহলে আমরা কি করব, কনসিডারিং পেব্যাক পিরিয়ড অ্যান্ড এনপিভি বোথ দ্য প্রজেক্ট শুড বি রিজেক্টেড। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্ক চলে এসেছি। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স পার্ট 1 অ্যাকাউন্টিং 2014 সালে যে অঙ্কটা এসেছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। আসলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। লায়লা কেমিক্যাল কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট হুইচ রিকোয়ার অ্যান ইনভেস্টমেন্ট টাকা 4 লাখ। মানে লায়লা কোম্পানি একটা প্রজেক্ট বিবেচনা করতেছে, সেটার কস্ট হবে কত, 4 লাখ টাকা, এবং এটার এনসিও 4 লাখ টাকা, যতক্ষণ পর্যন্ত অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে। ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে আমাদের কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে এনসিও নির্ণয় করতে হয়। দ্য এস্টিমেটেড সলভেন্স ভ্যালু ইজ 0, মানে এই অঙ্কের সলভেন্স ভ্যালু হচ্ছে 0। ট্যাক্স রেট 50%, তার মানে নিচে যে ক্যাশফ্লোগুলো দেওয়া থাকবে অবশ্যই সেগুলো সিএফবিটি। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 12%। সুযোগ ব্যয়, দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, আমরা আগেও বলেছি এই অঙ্কে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন থাকে। তাহলে আমাদের অঙ্কে সিএফবিটিগুলো দেওয়া আছে 5টা ইয়ার। আমাদের করতে বলছে ডিটারমাইন দ্য ফলোয়িং, পেব্যাক পিরিয়ড করতে বলছে, নেট প্রেজেন্ট ভ্যালু করতে বলছে, এবং সর্বশেষে আইআরআর করতে বলছে। তো এটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে পেব্যাক পিরিয়ড করার জন্য কয় ঘর লাগে। প্রথমে আমরা জানবো যে সিএফবিটি থেকে সিএফএটিতে যেতে হবে। আমাদের কোথায় যেতে হবে, সিএফএটিতে। তাহলে সিএফবিটি থেকে সিএফএটিতে যেতে আমাদের ঘর সংখ্যা লাগে কত, 7 ঘর লাগে। আমরা বলেছিলাম কয় ঘর লাগে, 7 ঘর লাগে। আর পেব্যাক পিরিয়ড করার জন্য কয় ঘর লাগে, 1 ঘর। তাহলে 7 আর 1 কত, 8 ঘর। এবং এনপিভি নির্ণয় করতে কত লাগে, 2 ঘর। তাহলে 7 আর 1 8, 8 আর 2 10 ঘর হলে আসলে আমরা এনপিভি নির্ণয় করতে পারবো। আইআরআর এর জন্য আলাদা ছক করলে সবচেয়ে ভালো হয়।
তো আমরা 10টা ঘর করছি, দেখেন এই জায়গা যে 1 2 3 4 5 6 7 8 9 10 10 ঘর করলে আসলে আমাদের রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 সমাধান করতে আমরা সচেষ্ট হব। তো প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। ডেপ্রিসিয়েশন সূত্র আমরা জানি, কস্ট মাইনাস সলভেজ ভ্যালু ভাগ হচ্ছে অ্যাসেট লাইফ। আমাদের ডেপ্রিসিয়েশন আসছে 80,000 টাকা। তো আমরা এই যে ইয়ার এবং সিএফবিটি, এটা আমরা একদম এখান থেকে হুবহুব দেখে দেখে কপি পেস্ট করব। এরপর আমরা ডেপ্রিসিয়েশন প্রত্যেক ঘরে দিলাম 80,000 করে। ইবিটি কিভাবে আসে? এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি আসে? ইবিটি। যেমন 1 লাখ থেকে 80,000 বাদ দিলে 20,000, 1 লাখ থেকে 80,000 বাদ দিলে 20,000, এইভাবে। ট্যাক্স রেট কিভাবে হয়? এই ইবিটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এইটার উপরে আমরা 50% দিব। কত পার্সেন্ট? 50%। 20,000 50%, 10,000 20,000 50%, 10,000 70,000 50%, 35,000, এভাবে দিব 50%। এরপর আমাদের কি আসবে? ইএটি। ইএটি কিভাবে আসবে? এই যে ইবিটি, ইবিটি থেকে যদি আমরা ট্যাক্সটাকে বাদ দিই, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে আমাদের কি আসবে? ইএটি আসবে। ইএটি মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এখন এই ইএটি থেকে সিএফবিটি কিভাবে নির্ণয় করব? তাহলে এই ইএটির সাথে যদি আমরা ডেপ্রিসিয়েশনের ঘরটাকে যোগ দিই, এটা কি হবে? যোগ হবে। ইএটির সাথে ডেপ্রিসিয়েশনের ঘরটা যোগ দিলেই আমাদের আসলে সিএফএটি নির্ণীত হবে। তাহলে সিএফএটি আমরা নির্ণয় করলাম। তাহলে সিএফএটি কিভাবে নির্ণয় করি? একটু আগে যে অঙ্কে আলোচনা করেছি যে প্রথমটা সেম থাকবে, এরপর কোনাকুনি যোগ হবে। 90 আর 90 কত হয়? 1,80,000, 1,80,000, 1,15,000 যোগ যদি করি তাহলে হয় 2,95,000। 2,95,000 এর সাথে 1,15,000 যোগ করলে 4,10,000, এবং 4,10,000 সাথে 1,65,000 যোগ করলে 5,75,000। এইভাবে সিএফএটি নির্ণয় করলাম। এরপর যদি আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর আসি, ডিসকাউন্ট ফ্যাক্টর একটু আগে বলেছি কোন সূত্র হবে? এই 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কত? n। এই সূত্রটার সাথে আসলে আমাদের আর এর মান কত? 0.12। তাহলে 0.12 দিলেই আমাদের আসলে প্রতি বছর n যদি আমরা পাল্টাই, প্রথম বছর দিলে 1 দিলে হবে এটা, 2 দিলে হবে এটা, 3 দিলে হবে এটা, এইভাবে একদম সহজ। আপনারা ক্যালকুলেটর এই সূত্রটা অবশ্যই প্র্যাকটিস করবেন যাতে পরীক্ষা হলে আপনারা সহজেই বুঝতে পারেন। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর কার সাথে গুণ হয়? ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদা সিএফএটির সাথে, আজীবন সিএফএটির সাথে গুণ হবে। এখন আপনারা পাশের ঘর সিএফএটি আছে বিধায় যে এটার সাথে গুণ দিয়ে দেবেন তা কিন্তু হবে না। ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদা সিএফএটির সাথে গুণ হবে। তা সিএফএটির সাথে গুণ করলে আমরা এই পিভি পাবো। তা পিভি যদি আমরা সকলগুলো যোগ করি তাহলে টোটাল হয় আমাদের 4,06,75। এখন আমরা অঙ্কের সূত্র অনুযায়ী চলে যাই, যে পেব্যাক পিরিয়ডের সূত্র। প্রথম রিকোয়ারমেন্ট বলছে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। তাহলে এ আর সি আর ডি এটা আমরা নির্ণয় করব কোথা থেকে? এই সিসিএফএটি থেকে। তাহলে কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখি, যদি যে সিসিএফএটি থেকে আমরা কিভাবে নির্ণয় করি। পিছনে দেখিয়েছি, তারপর আজকেও আপনাদের সুবিধাতে দেখাচ্ছি। আমাদের এনসিও কত? এনসিও হচ্ছে মানে প্রজেক্টের কস্ট কত ছিল? 4 লাখ টাকা। তো 4 লাখ আমরা এখানে খুঁজতে থাকবো কোনটার ভিতর আছে। এই যে এটার ভিতর আমরা 4 লাখ পেয়েছি। 4 লাখ, এই 4,10,000 ভিতরে একবার কমন যায়। তাহলে আগের ঘর হচ্ছে কি? সি, এবং সি সোজা যদি আমরা ইয়ারে চলে যাই, সি সোজা ইয়ার হচ্ছে এ, সি সোজা ইয়ার হচ্ছে কি? এ, এবং সির নিচের যে সিএফএটি এটা হচ্ছে ডি। একদম সহজ। সির নিচের যে সিএফএটি এই যে এটা, এটা হচ্ছে ডি। তার মানে 1,15,000। এরপর যদি আপনারা এই প্রত্যেকটা মান এখানে এসে বসিয়ে দেন তাহলে অবশ্যই সাথে সাথে আপনাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এগুলা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আরো সহজে বুঝতে পারবেন। এরপর আমাদের এনপিভি যদি আমরা দেখি, এনপিভি টোটাল পিভি মাইনাস হচ্ছে এনসিও। তাহলে আমাদের টোটাল পিভি আসছে কত? 4,06,75, এবং এনসিও কত? 4 লাখ। তাহলে আমাদের 675 টাকা আসলে পজিটিভ আসছে। এরপর যদি আমরা রিকোয়ারমেন্ট 3 তে চলে যাই, ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। আইআরআর করার জন্য আমাদের কি লাগে? একটা পজিটিভ এনপিভি লাগে এবং একটা নেগেটিভ এনপিভি লাগে। আমরা একটা হায়ার রেট লাগে এবং একটা লোয়ার রেট লাগে। আমরা জানি লোয়ার রেটের এনপিভি কি হয়? পজিটিভ হয়, এবং হায়ার রেটের এনপিভি কি হয়? নেগেটিভ হয়। তাহলে আমরা যে একটা রেট দেওয়া ছিল 12%, কত রেট দেওয়া ছিল অঙ্কে? এই যে একটা রেট দেওয়া ছিল 12%। এখন এটা কি হায়ার রেট না লোয়ার রেট? কি করে বুঝবো? আমরা দেখবো যে 12% দিয়ে আমরা একটা এনপিভি নির্ণয় করেছি এবং এটা পজিটিভ আসছে। তার মানে লোয়ার রেটের এনপিভি কি হয়? পজিটিভ হয়। তাহলে এই যে 12% ছিল, এই যে 12% ছিল, এটাকে আমরা সহজেই লোয়ার রেট ধরে নিতে পারি, কারণ লোয়ার রেটের এনপিভি কি হয়? পজিটিভ হয়। তাহলে এখন আমরা যদি অঙ্ক সমাধান করতে চাই তাহলে আমাদের একটা হায়ার রেট লাগবে। এই হায়ার রেটটা আমরা কিভাবে নিতে পারি? আমরা সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়াতে পারি। একদম সহজ নিয়ম আর কি।
তাই আমরা সবসময় সেফ থাকবো। আমরা যদি যখন মনে করব যে 3% বাড়ালে বা 5% বাড়ালে হয়ে যায়, তার থেকেও আমরা 2-3% বেশি নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা একটা রেট তো 12%-এরই ছিল, এরপর আমরা যদি 15 নিই তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ চলে আসবে, কারণ আমাদের এখন এমন একটা রেট লাগবে যেটার এনপিভি কি নেগেটিভ হয়। তাহলে আমরা এটা তো আগেও করেছি, ডিসকাউন্ট ফ্যাক্টর পিভি 12% দিয়ে আমাদের 4 লাখ ছিল, এখন আমাদের নতুন শুধু একটা করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর 15%। আপনারা যদি মানে এই ছকটা করতে না চান, তাহলে এই যে আমি মার্কিং করে দিচ্ছি, এইটা ওই যে উপরে যে 10টা ছক আছে, ওই 10টা ছকের সাথে এই দুইটা ছক আপনারা অ্যাড করে দিতে পারেন, তাতেও অঙ্ক হয়ে যাবে। তাহলে আপনাদের এই নতুন করে এই ছকটা আসলে কাটা লাগবে না। তো আমরা অঙ্কে চলে যাই। তাহলে 15% কিভাবে বের করবো? ওই যে একই সূত্র, 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে কত? এন। তাহলে এনে আমরা আর এ কত দিব? আর এ দিব হচ্ছে 15%। এই আর এ দিব 15% এবং এন হচ্ছে কি, যেটা প্রথম বছর এটা বের করলে 1 দিব, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছর 3, চতুর্থ বছর 4, এইভাবে। তাহলে আমরা আসলে ডিসকাউন্ট ফ্যাক্টর কার সাথে গুণ করব? এই সিএফিটির সাথে গুণ করব, কারণ ডিসকাউন্ট ফ্যাক্টর আজীবন আসলে সিএফিটির সাথে গুণ হয়। তাহলে আমরা এই পিভি গুলো পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 3,69,000 হয়ে গেছে। এখন টোটাল পিভি হচ্ছে এটা। এটা থেকে যদি আমরা 4 লাখ বাদ দিই, আমাদের অবশ্যই নেগেটিভ চলে আসবে। তাহলে আমরা চলেন সূত্রে চলে যাই। তাহলে সূত্রটা যদি আমরা দেখি, আইআরআর এর সূত্রটা, আইআরআর সূত্র হচ্ছে a প্লাস সি, সি মাইনাস ডি, বি মাইনাস এ। তাহলে বি হচ্ছে কি হায়ার রেট। তাহলে হায়ার রেট মানে কত? হায়ার রেট হচ্ছে আমাদের 15% এবং এ হচ্ছে কি লোয়ার রেট। লোয়ার রেট হচ্ছে 12% এবং সি হচ্ছে কি লোয়ার রেটের এনপিভি। তাহলে লোয়ার রেটের এনপিভি আমাদের আসছিল কত? 675। এটা আমরা উপরে আগেও করেছি। এবং ডি হচ্ছে কি? ডি হচ্ছে হায়ার রেটের এনপিভি। তাহলে হায়ার রেটের এনপিভি মানে টোটাল এই যে হায়ার রেট যেটা করেছি, এই যে আমাদের এনপিভি যেটা এসেছে, সরি এটা পিভি, এটাকে আমরা কি করব? টোটাল পিভি মাইনাস এনসিও। তাহলে টোটাল পিভি হচ্ছে এটা এবং এনসিও এটা মাইনাস করলে এই যে আমাদের নেগেটিভ চলে এসেছে। তাহলে আমাদের আবারও বলতেছি, লোয়ার রেটের এনপিভি হবে পজিটিভ এবং হায়ার রেটের এনপিভি হবে নেগেটিভ। তাহলে আমরা যদি মান বসাই এখানে, 675, 675 মাইনাস 30,205, 15%, 12%, 675, এবং এইটা এখানেও মাইনাস, এখানেও মাইনাস, দুইটা মাইনাস দিলে আসলে প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস গুণ করলে। তো এই যোগ করলাম, যোগ করার পরে আসলে আমরা 675 30,880 দ্বারা যদি ভাগ করি, ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটার সাথে কি গুণ করব? 3, এবং এই যে পার্সেন্টেজ সাইনটা আছে, এটা আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমাদের যে রেজাল্টটা এসেছে, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 0.07% আসে এবং 12.7%। এই হচ্ছে আমাদের আইআরআর নির্ণয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে অঙ্কে আপনার সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।